উপর্যুপরি আঘাত করে অন্য ব্লগারদের মতোই হত্যা করা হয় নিলয়কে, জানালেন চিকিৎসকরা। অজ্ঞাতনামা 4 জনকে আসামি করে মামলা, দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন। কম্প্রেসার থেকে গ্যাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে খুলনার শিশু রাকিবকে। শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ। মহাসড়কে 3 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে আজও বিক্ষোভ। ফেনীতে সংঘর্ষ, বিভিন্ন স্থানে ত্রুটিপূর্ণ গাড়ি ও চালকদের বিরুদ্ধে অভিযান। সারা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মন্তব্য শিক্ষামন্ত্রী। এবং নয়াদিল্লিতে বাংলাদেশিদের ব্রিটিশ ভিসা দেওয়ার নিয়ম চালুর পর থেকে শুরু হয়েছে হয়রানি। ভিসা বাতিলের ঘটনা ঘটছে অহরহ, সরকারের হস্তক্ষেপ কামনা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি পারমিতাহীন। উপর্যুপরি আঘাত করে অন্য ব্লগারদের মতোই নিলয়কে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর এমন তথ্যই জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ব্লগার নিলয় হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 4 জনকে আসামি করে মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার কিংবা খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। অন্যদিকে নিলয়কে কেউ অনুসরণ করছে এমন অভিযোগ নিয়ে গেলেও থানা কর্তৃপক্ষ কেন জিডি নেয়নি এমন প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কারো গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নিলয় চট্টোপাধ্যায়, ব্লগে যিনি লেখালেখি করতেন নিলয় নীল নামে, তাকে হত্যার পর পেরিয়ে গেছে 24 ঘন্টার বেশি সময়। এর মধ্যে অজ্ঞাত 4 জনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী আশামণি। কিন্তু এখনো কাউকে গ্রেফতার কিংবা হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। যদিও হত্যার কয়েক ঘন্টার মধ্যেই দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামে একটি জঙ্গি সংগঠন। পুলিশ কর্মকর্তারা বলছেন, হত্যাকারীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এই তদন্ত কার্যক্রম শুরু করেছি। গত 15 মে ফেসবুকে নিলয় লিখেছিলেন, বাসায় ফেরার পথে তাকে অনুসরণ করছিল 2 জন। বিষয়টি নিয়ে থানায় জিডি করতে গেলে জিডি না নিয়ে তাকে বিদেশ চলে যাওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। তবে কোন থানায় জিডি করতে গিয়েছিলেন তা উল্লেখ করেননি নিলয়। উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে উনি থানায় সাহায্যের জন্য গিয়েছেন, কিন্তু সেখানে উনি কোনো নির্দিষ্ট থানার কথা উল্লেখ করেননি। এই বিষয়টি সম্পর্কে আমরা অবহিত এবং অবগত আছি। এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। এখানে যদি কোনো পুলিশ কর্মকর্তার শৈথিল্য থাকে, কোনো গাফিলতি থাকে, আইন অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী এবং বিভাগীয় যে আইন অনুযায়ী তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এদিকে নিলয়ের লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে তার। এছাড়া অন্য ব্লগার হত্যার সঙ্গে নিলয় হত্যার মিল রয়েছে বলেও জানান তিনি। গলায় যে বিশাল আকারের কতগুলো জখম ছিল ধারালো অস্ত্রের, এদের কারণে রক্তক্ষরণে সাথে সাথে মৃত্যু ঘটেছে। এর আগের যে কিলিংগুলো ছিল তার সাথে সামঞ্জস্যপূর্ণ। মর্গে নিলয়ের মরদেহ গ্রহণ করতে এসেছিলেন তার চাচা। তিনি জানান, গ্রামের বাড়ি পিরোজপুরে সৎকার করা হবে তাকে। আমরা লাশ নিয়ে এখান থেকে বাড়ি যাব, ওখানে নিয়ে আমাদের যেভাবে আচার হিসাবে যেভাবে আমরা করার বিধি অনুসারে সেভাবে আমরা লাশ সমাধি করব। শান্ত, নির্বিরোধী ও মুক্তমানা নিলয়ের নৃশংস হত্যার সুষ্ঠু বিচার দাবি করে তার চাচা আরো বলেন, মত প্রকাশের দায়ে আর কাউকে যেন এমন নিষ্ঠুরতার শিকার হতে না হয়, সেটিই তাদের চাওয়া। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের অচিরেই আটক করা হবে। সকালে রাজধানীর ফার্মগেটে আইডিয়াল ল কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। ইতিপূর্বে যেসব ব্লগারদের হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্তের অগ্রগতি আছে বলেও দাবি করেন তিনি। এই যে লেটেস্ট যেটা ঘটনাটা ঘটেছে, এটার জন্য সবাই কাজ করছে। আমি আশা করছি যে খুব অচিরেই এদেরকে আমরা শনাক্ত করে ধরে ফেলতে পারবো। এই ধরনের জঙ্গিবাদকে, এই ধরনের হত্যাকাণ্ডকে কেউই আমরা আশ্রয় প্রশ্রয় দেই না। কাজেই আমরা মনে করি সেই যেই হোক তাকে আমরা অবশ্যই ধরব। এই জঙ্গিবাদ কোনোদিন এদেশে মাথা চালাতে উঠতে পারবে না। ধন্যবাদ। এদিকে ব্লগার নিলয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বরিশাল ও নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের যৌথ উদ্যোগে মানববন্ধন করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে একের পর এক ব্লগারদের হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। নেত্রকোনায় সকালে শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে জেলা উদীচী শিল্পগোষ্ঠী। এতে বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত নিলয় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। একের পর এক ব্লগার হত্যার পর দীর্ঘ সময় পেরোলেও খুলছে না মামলার জট। নামমাত্র আসামি ধরা পড়লেও মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরেই। ঘটনা ঘটার পর কিছুদিন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর থাকলেও মাসখানেক যেতেই থেমে যায় মামলার অগ্রগতি। মানবাধিকার কর্মী ও স্বাধীনতা সপক্ষের প্রতিনিধিরা বলছেন, বারবার আইনের ফাঁক গলে অপরাধীরা বের হয়ে যাওয়ার কারণেই থামছে না এই নৃশংসতা। পাশাপাশি প্রযুক্তির চরম উৎকর্ষতার এই যুগে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। প্রাণ গেল আরও এক ব্লগারের, তালিকায় যোগ হলো ব্লগার নিলয় চট্টোপাধ্যায়ের নাম। শুক্রবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে ভাড়া বাসায় খুন হন ব্লগার নিলয় চট্টোপাধ্যায়। এর আগে এবছরের 26শে ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে টিএসসি এলাকায় অভিজিৎ রায়, 30শে মার্চ প্রকাশ্য দিবালোকে তেজগাঁওয়ে ব্লগার ওয়াশিকুর রহমান এবং 12ই মে বাড়ি থেকে কর্মস্থলে যাবার পথে ব্যাংক কর্মকর্তা অনন্ত বিজয় দাস একই কায়দায় খুন হন দুর্বৃত্তের হাতে। বিশিষ্টজনেরা বলছেন, হত্যাকারীরা পার পেয়ে যাওয়ায় বারবার একই ঘটনা ঘটছে। আশ্বাস শুনি যে আমরা বিচার করব, অপরাধীর বিচার অবশ্যই হবে। অপরাধীকে খুঁজে বের করতে পারলে তখনই শাস্তি দেওয়া উচিত। এটা আশ্বাস দিয়ে তো লাভ নেই যে সকলে অপরাধী যেই হোক তার শাস্তি হবে। এই বাণী আমরা কতদিন ধরে শুনব? যারা চিহ্নিত, যারা পরীক্ষিত শত্রু, তাদের জন্য আবার বিচার আচার কি? কতদিন লাগবে এসব বিচার করতে? আমাদের তো 41 বছর চলেই গেল। অভিজিৎ হত্যার 2 ঘন্টার মধ্যে এর দায় স্বীকার করে বিবৃতি দেয় আনসারুল্লাহ বাংলা 7 নামের একটি জঙ্গি সংগঠন। এর পরপরই শফিউর রহমান ফারাবি নামে একজনকে আটক করে র্যাব। তবে এরপর মামলা তদন্তের অগ্রগতির খবর জানা যায়নি। ওয়াশিকুর হত্যার ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করা হয়। ঘটনার পর তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সহায়তায় 2 জনকে আটক করা হলেও এ মামলার অন্য 2 জন আসামি এখনও পলাতক। এদিকে সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাস হত্যার ঘটনায় ইদ্রিস আলী নামে স্থানীয় এক ফটো সাংবাদিককে আটক করে সিআইডি। তারপর প্রায় 3 মাসেও জানা যায়নি মামলার পরবর্তী অগ্রগতি। যাদের উপর মামলাগুলো তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। যাদের উপরে মূল দায়িত্ব রয়েছে এই সমস্ত ঘটনার তদন্ত করে সেটার একটা বিধান চাওয়ার ব্যবস্থা করা, তারা যথেষ্ট গুরুত্ব সহকারে হয়তো এই কাজটা করছেন না। না হলে একে একে এত অল্প সময়ের মধ্যে এত মানুষ কিভাবে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়? প্রযুক্তির এত উন্নতি ঘটেছে, তারপরেও এতদিন ধরেও যখন তারা এই ব্যাপারের কোনো রকম সুরাহা করতে পারছে না, তাহলে তারা কোন যোগ্যতায় সেই জায়গায় বসে আছেন সেটা আমাদের প্রশ্ন। বর্তমানে অনন্ত বিজয় দাস ছাড়া বাকি মামলাগুলোর তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে তদন্তের মন্থর গতি হয়তো ঘাতকদের মনে আইন হাতে তুলে নিতে বাধা দেয় না বলেই ঘটছে একের পর এক হত্যা, এমনটাই জানান স্বজনরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কম্প্রেসর থেকে গ্যাস ঢুকিয়ে খুলনায় শিশু রাকিবকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে এমন তথ্য। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সার্জন ডক্টর ওয়াহেদ মাহমুদ স্বাক্ষরিত রিপোর্ট হাতে পাওয়ার পর এ তথ্য জানায় পুলিশ। ফরেনসিক পরীক্ষায় শিশু রাকিবকে কম্প্রেসরের মাধ্যমে পেটের মধ্যে গ্যাস দিয়ে হত্যার পাশাপাশি তার শরীরে বেশ কিছু আঘাতের আলামত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। গত 3রা আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে নির্মমভাবে শিশু রাকিবকে হত্যা করা হয়। পোস্টমর্টেম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি এবং আমি আমার স্যারদেরকে জানিয়েছি। এতে পর্যালোচনায় দেখা যাচ্ছে যে বহিরাবরণেও রাকিবের শরীরে বেশ আঘাতের চিহ্ন দেখা গেছে এবং ভিতরে যে তাকে হাওয়া পুশ করে এই কম্প্রেসার মেশিন দিয়ে মলদার দিয়ে হাওয়া পুশ করে তাকে হত্যা করা হয়েছে তার সকল নমুনাই পোস্টমর্টেম রিপোর্টে ফুটে উঠেছে। পাকস্থলীর ভিতরে তার যে অঙ্গ প্রত্যঙ্গ ছোট ছোট যেগুলো থাকার কথা ছিল সেগুলো ছিঁড়ে গেছে বা অংশ ফেটে গেছে। তারপরে তার ক্ষুদ্রান্ত বৃহদান্ত এগুলো ফেটে মলদারদের রক্ত এসছে, এটাও এখানে উল্লেখ আছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় শিশু নির্যাতনের প্রতিবাদে খুলনা ও কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শিশু রাকিব হত্যার প্রতিবাদে সকালে খুলনার পিকচার প্যালেস, ফেরিঘাট ও পিটিআই মোড় এলাকায় পৃথক মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এতে জেলার বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশ নেন।
এদিকে কুড়িগ্রামে শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার সামাজিক সংগঠনগুলো। শহরের স্বাধীনতা বিজয় স্তম্ভ চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ব্যানার ফেস্টুন সহ শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় দেশব্যাপী শিশু নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। মহাসড়কে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার যান চলাচলে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে ফেনীতে পুলিশ ও সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এদিকে একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চালক ও মালিকরা। বেলা 11টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে 3 চাকার যানবাহনের মালিক ও শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 20 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা 30টিরও বেশি গাড়ি ভাঙচুর করে। এতে 2 পুলিশ সদস্য সহ অন্তত 10 জন আহত হন। পরে আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে 12 জনকে আটক করে পুলিশ। এদিকে বেলা 11:30টার দিকে একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে 3 চাকার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরে শহরের মেড্ডা থেকে কাউতলি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। এছাড়া সকালে চট্টগ্রাম 4 আসনের সংসদ সদস্য দিদারুল আলমের সীতাকুণ্ডের সিটি গেট এলাকার বাড়ি ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেন সিএনজি অটোরিকশা সহ 3 চাকার যানের চালক ও মালিকরা। এ সময় সমস্যা সমাধানে সংসদ সদস্যের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করে নেয় তারা। সড়ক দুর্ঘটনার রোধে মহাসড়কে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাকে সরকারের চ্যালেঞ্জ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষের জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। পাশাপাশি মহাসড়কের পাশে টাঙানো অবৈধ বিলবোর্ড অপসারণের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেন মন্ত্রী। দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। রাস্তায় শৃঙ্খলা, পরিবহনে শৃঙ্খলা, রাস্তা এবং পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, এটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এই অগাস্ট মাসের মধ্যে বিলবোর্ড নামিয়ে ফেলুক। হাইওয়ের পাশে সারা বাংলাদেশে যে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিলবোর্ড আছে সবগুলো নামিয়ে ফেলতে হবে। যদি না নামিয়ে ফেলেন, সেপ্টেম্বর থেকে আমি নিজেই এই অভিযানে নামব। বাংলা সময় আরো থাকছে। কুমিল্লায় মালবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের দুর্ভোগ। এবং বগুড়ায় পল্লী জনপদ বাস্তবায়নের আগেই দুর্নীতির অভিযোগ, নিবন্ধিত দলিলের সত্যতা মিললেও অস্বীকার কর্মকর্তাদের। সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 বাংলাদেশি শিক্ষার্থী, আহত হয়েছেন আরো 7 জন। শুক্রবার স্থানীয় সময় রাত 9টায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। নিহতদের সবাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দার একাদশ শ্রেণীর শিক্ষার্থী। এরা হলো ঢাকার একরামুল হক অনিক, বরিশালের ফয়সাল, টাঙ্গাইলের সৈকত ও চট্টগ্রামের মারজুক। দুর্ঘটনায় আহত ছাত্রদের স্থানীয় কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জানায়, একটি ভাড়া করা গাড়িতে জেদ্দার অভোরে ঘুরতে যাচ্ছিল। এ সময় সড়কে ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে গাড়িটি। জায়গাটার নাম, ওখান দিয়ে আমরা আসার পথে যাইতেছিল, গাড়ি স্পিড ছিল 80তে স্পিড ছিল। তো হঠাৎ করে গাড়ি উল্টে গেছে, 2 বার উল্টেছে, 2 বার উল্টে এরপরে সোজা গেছে। কারণ উল্টানোর সাথে সাথে সেন্স ছিল না। যখন সেন্স আসছে তখন দেখি দরজা খুলতেছি, এরপর বাইরে দেখি 4 জনের ডেট হয়ে গেছে স্পটে। গাড়ির মধ্যে যারা ছিল এদেরকে কোনো মতে বের করছে, বের করে দেখে একটা গাড়ি আসতেছে, তখন থামাই দেখি ওইটা পোস্টার গাড়ি একজন বাসায় যাচ্ছিল, এদের থামাইছি, এর সাথে সাথে আমাদের অবস্থা থেকে ইউটার্ন করে 4-5 গাড়ি নিয়ে আসছে। এদিকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত 4 শিক্ষার্থীর মধ্যে খন্দকার সৈকতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইলে। সৈকতের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম। পরিবারের বড় সন্তানকে হারিয়ে দিশেহারা এখন সৈকতের চাচা ও ফুপুরা। স্বজনরা জানান, 5 বছর বয়সে 2006 সালে সৈকত সহ পরিবারের সবাইকে নিয়ে সৌদি আরবে চলে যান সৈকতের বাবা। 2010 সালে তারা শেষবারের মতো দেশে বেড়াতে আসে। সৈকত সৌদি আরবে একাদশ শ্রেণীতে পড়াশোনা করত।
আমি সৌদি আরব দিতাম না আমার বাইস্তারে, আমি ভিক্ষা কইরাই খাওয়াই দেম গো, তাও আমার বাইস্তারে দিতাম না। আমার ভাইয়ের হলে করুটিয়া জায়গা, করুটিয়া ভাষা, টাঙ্গাইল ভাষা, আমি ভাষায় ভাষায় গান্যা কেরা খাবো। আমার একটা সৈকত, আমার ভাইয়ের একটা সৈকত, কত আদরের সৈকত। ওই সৈকতরে জানেন না, মাটিতে তুই নেই, পিঁপড়ে খাবো, মাথায় তুই নেই, ওখানে খাবো গো। সৈকত রে, তুই কই গেলি রে? ওরে বাবা। মানব পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার সহ 7 দফা দাবিতে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত রোড মার্চের আয়োজন করা হয়েছে। কক্সবাজার হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম আয়োজিত এই রোড মার্চটি সকাল 10টায় টেকনাফের দিকে রওনা হয়। এতে অংশ নেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল সহ মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোড মার্চটি টেকনাফে পৌঁছানোর পর বিকেলে সেখানকার কয়েকটি স্থানে পথসভা করার কথা রয়েছে। এর আগে সকালে কক্সবাজার শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সুলতানা কামাল বলেন, বিভিন্ন সময় মানব পাচারকারী দালালদের আটক করা হলেও তারা ছাড়া পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। যদিও তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল, তারা এখন আবার বার হয়ে একেবারে স্বচ্ছন্দে সমাজে চলাফেরা করছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। যারা মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের নির্বাচিত প্রতিনিধি, দেশের নেতৃস্থানীয় যে সামাজিক নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকের কাছে আমাদের দাবি থাকবে তারা যেন মানুষের নিরাপত্তা নিশ্চয় দিতে পারেন। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয়। দেশে প্রথমবারের মতো হয়ে গেল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা পর্যায়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। সারা দেশের 1043টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে প্রত্যেক শ্রেণী থেকে একজন করে 5 জন এবং সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের মধ্য থেকে 3 জন সহ প্রতিটি স্কুলে 8 জন প্রতিনিধি নির্বাচন করে শিক্ষার্থীরা। নির্বাচন পরিদর্শন করে শিক্ষামন্ত্রী জানান, স্কুলের উন্নয়ন, নানামুখী সৃজনশীল কাজে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ছোটবেলা থেকেই ইতিবাচক রাজনৈতিক মূল্যবোধ নিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে এই আয়োজন। আরো জানাচ্ছেন মৌসুম ইসলাম। ভোট মানেই উৎসব, ভোট মানে অবাধ, সুষ্ঠু আর শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন। দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে এর ব্যত্যয় দেখা গেলেও স্কুল পর্যায়ের এসব শিক্ষার্থীর শ্রেণী প্রতিনিধি নির্বাচন ছিল পুরোপুরি উৎসব মুখর। 18 বছর আগে আমি ভোট দিতে পেরেছি, এর জন্য আমি উৎফুল্ল এবং খুশি। প্রার্থী যারা রয়েছে তারা আমাদের বন্ধুর মতোই, আমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আমরা বলবো সলভ করে দিতে। শনিবার সকাল থেকেই নেচে গেয়ে এবং সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে জীবনে প্রথমবারের মতো নিজের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পেরে খুশি শিক্ষার্থীরা। যারা যারা বুঝতে পারছে না তাদের সবাইকে আমি বুঝিয়ে বলছি যে কিভাবে ভোট দিতে হবে, আর সবাই উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে, কারো কোনো অসুবিধা হচ্ছে না। পোলিং এজেন্ট আছে, প্রিজাইডিং অফিসার আছে, তারপর পোলিং অফিসার আছে, তারা তাদের যেরকম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে এখানেও সেরকম দায়িত্বই পালন হচ্ছে। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও ছিল না অভিযোগের সুর। জয় পরাজয় যে ফলাফলই হোক না কেন, সবাই মিলে প্রিয় স্কুলের উন্নয়নে কাজ করার প্রত্যয়ই ছিল সকলের মুখে মুখে। এখানে সকলেই শান্তিপূর্ণভাবে তাদের নিজেদের ভোট দিতে পারছে। হার জিত একটা আছে, তাই সেটা আমি মেনে নিয়ে আমার প্রতিদ্বন্দ্বীকেও সাহায্য করছে এবং সেও আমাকে সাহায্য করছে। আর মাধ্যমিক স্কুল পর্যায়ের এই নির্বাচন পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী জানালেন, শিক্ষার্থীদের মাঝে স্কুল পর্যায় থেকেই সুষ্ঠু ও ইতিবাচক রাজনৈতিক আদর্শ গড়ে তুলতেই এই আয়োজন। এই নির্বাচনটা করছে এই জন্য যেন আমাদের ছেলেমেয়েদের মধ্যে একটা মূল্যবোধ জাগ্রত হয়, গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত হয়। সেজন্য তারা নিজেরাই ভোটের আয়োজন করছেন, তারা নিজেরাই ভোট নিচ্ছেন। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এই প্রথমবারের মতো মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসা পর্যায়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হলো। সারা দেশে মোট 1043টি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্কুল পর্যায় থেকেই গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুষ্ঠু রাজনৈতিক চেতনা জাগ্রত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
এদিকে রাজধানীর মতোই সারা দেশে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। শিক্ষার্থীদের এই নির্বাচন জাতীয় ও সামাজিক পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ বাড়াবে বলে আশা শিক্ষা সংশ্লিষ্টদের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হল স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। প্রতিটি বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয় ৮ জন প্রতিনিধি। এদিকে দুপুরে জেলার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। ছোট থেকে যদি ছেলেমেয়েরা এইভাবে মানসিকতা নিয়ে বড় হতে পারে যে প্রতিযোগিতা হতে হবে, সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে, এবং তারা এই যে 18 বছরের আগেই একটা দায়িত্ব নিচ্ছে যে ভোটার হিসাবে তার একটি দায়িত্ব আছে, সেই দায়িত্বটা নিচ্ছে এবং যারা নির্বাচিত হবে তাদের মধ্যে লিডারশিপ গ্রো করবে। ময়মনসিংহের উচ্চ বিদ্যালয়গুলোতেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর 1টায়। এদিকে প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পেরে খুশি জেলার 30টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা। আমরা খুব আনন্দিত, আমরা মন মতো প্রাপ্তিকে ভোট দিতে পারছি। সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ সম্পন্ন করেছি। আমরা যারা দায়িত্বরত ছিলাম সকলে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। সহপাঠীদের এবং আমার স্কুলের ছাত্রছাত্রীদের সর্বদাই তাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করব। এছাড়া উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের 55টি উচ্চ বিদ্যালয় ও 17টি মাদ্রাসায় সকাল 8টায় শুরু হয় ক্যাবিনেট নির্বাচনের ভোট গ্রহণ। শিক্ষার্থীদের ভোটে এসব প্রতিষ্ঠানে 5 জন করে প্রতিনিধি নির্বাচিত হয়েছে। এই ক্যাবিনেট স্কুলের একাডেমি সহ বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবে। এই প্রতিনিধিরা ছাত্রদের কল্যাণে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে এবং শিখন এবং শেখানোর পরিবেশে শিক্ষা আপনার প্রতিষ্ঠানগুলি যেভাবে কাজ করে সেইগুলিতে তারা ভূমিকা রাখবে। কৈশোর থেকে গণতন্ত্রের চর্চা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হলো। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। কুমিল্লায় মালবাহী একটি ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল 10:30টার দিকে সদর উপজেলার বানাসুয়ায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে কর্মকর্তারা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মালবাহী ট্রেনটি বানাসুয়া এলাকায় লাইনচ্যুত হয়। এরপর বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী মহানগর প্রভাতী, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেস। এদিকে দুর্ঘটনার পরপরই আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি সরানোর কাজ শুরু করেছে। এদিকে দুর্ঘটনার প্রায় 8 ঘন্টা পেরিয়ে গেলেও লাইন ঠিক না হয় অপেক্ষমান যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ট্রেনটা তো নাই, লাইনের থেকে পড়ে গেছে, পড়ার পরে ধোঁয়া অন্ধকার, এদিকে পাথর ছিটতে আছে, সিডার পরে এদিকে মানে যোগান খাইয়া দুই দিকে গেছি গিয়া। গরমে ফ্যানও নাই, অনেক কষ্ট করতে হচ্ছে আর কি আমাদেরকে। এই পর্যন্ত বসে আছি, এখন বাসে যাওয়ার চিন্তা ভাবনা করছি, আমি ঢাকা যাব। না খেয়ে রওনা দিছি, এই পর্যন্ত তো বহুত কষ্টকর, এখন কিভাবে যে পৌঁছাবো সেই চিন্তাই আমাদের। কুমিল্লা স্টেশন থেকে ছাড়ার পরে 2 কিলোমিটার অতিক্রম করার পরে তখন এই ডাউন গেট আপ গেট থেকে যখন ডাউন গেটে নামে তখন এই দুর্ঘটনা কবলিত হয়। চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের 3টি মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল কাদের এ আদেশ দেন। আদালতে হাজির করার আগ পর্যন্ত মুফতি ইজাহারুলকে গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয়। এ সময় আগে 3টি মামলা বিচারাধীন থাকায় এবং নতুন কোনো মামলা না থাকায় পুলিশ রিমান্ড আবেদন করেনি। এ কারণে ইজাহারুলের আইনজীবীরাও জামিন আবেদন করেনি। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। 2013 সালের 7 অক্টোবর দুপুরে লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড তৈরির সময় বিস্ফোরণে 3 জন নিহত হন। এতে আহত হন আরো 5 জন। পরে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে 3টি মামলা দায়ের করা হয়। পুরনো মামলায় তাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে আদালতে হাজির করা হয়েছে। যেহেতু মামলাটি বিচারাধীন, সেহেতু আমরা বিচারাধীন আদালতে জামিন চাইব। আর এই মামলায় পুলিশ রিমান্ড চাওয়ার কোনো বিধান নেই, চার্জশিট হয়ে গেছে। বিচারাধীন মামলায় রিমান্ড চাওয়ার কোনো এখতিয়ার পুলিশের নেই। যদি নতুন কোনো মামলা দেওয়া হয় সেই মামলায় আমরা জামিন চাইব এবং সেই মামলায় রিমান্ড চাইলে সেই রিমান্ডের বিরুদ্ধে আমরা করব। গত বছরের 1 অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য ব্রিটিশ ভিসার প্রক্রিয়া দিল্লিতে সম্পন্ন হচ্ছে। এরপর থেকে ভিসা প্রাপ্তির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে।
এমনকি অতীতে 4 থেকে 5 বার যুক্তরাজ্য সফর করে এসেছেন এমন ব্যক্তিকেও ভিসা দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্টদের অভিযোগ, ভিসা না দেওয়ার কারণের সাথে দাখিলকৃত কাগজপত্রেরও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া এই জন্য বাড়তি 7,000 টাকা নেওয়া হচ্ছে। এই অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন কমিউনিটি নেতারা। দিঘির সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। এখন পর্যন্ত 4 বার লন্ডনে ভিজিট করছি, আমার কোনোরকম কোনো রিজেক্ট হয় নাই। পঞ্চমবারে দিল্লিতে অ্যাপ্লাই করলাম, আমাকে রিজেক্ট করে দিল এবং বলল ব্রিটিশ হাইকমিশনের ভিসা অফিস দিল্লিতে স্থানান্তরের পর আতিক আহমদের মতো ব্রিটিশ ভিসা বাতিলের ঘটনা অহরহ ঘটছে। অনেক ক্ষেত্রে ভিসা বাতিল হওয়ার কারণও গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ এই ব্রিটিশ ইমিগ্রেশন উপদেষ্টার। অ্যাপ্লিক্যান্ট যেসব ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করছে তার সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না এবং রিফিউজালের পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে এখন কাউকে বিশ্বাস করানো কঠিন। 1809 সালে সিলেটের সৈয়দ আলী প্রথম বিলেত পাড়ি জমিয়েছিলেন। তার পথ ধরে 206 বছরে প্রায় 10 লাখ বাংলাদেশি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন, যার 95% সিলেট অঞ্চলের। আর এখন ব্রিটিশ ভিসা প্রত্যাশীদের মধ্যে 90% সিলেটবাসী। তাই 2001 সালে নগরীর কুমারপাড়া এলাকায় ব্রিটিশ হাইকমিশনের কনসুলার সেকশন খোলা হয়, কিন্তু শেষ পর্যন্ত এই সেকশন গত বছর চলে যায় ভারতে। এর ফলে বঞ্চিত হচ্ছেন এখানকার ভিসা প্রত্যাশীরা। বাংলাদেশের মানুষ সম্পর্কে, তার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে, তার সম্মান, তার ইন্টিগ্রিটি সম্বন্ধে জানাটার তার সুযোগ কম থাকে এবং এর ফলে একজন ভিসা আবেদনকারী ক্ষতিগ্রস্ত হয়। আগে যেখানে প্রায় 50% ভিসা পেতেন, এখন তা এসে দাঁড়িয়েছে 10 থেকে 12 ভাগে। এমত অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন ভিসা কেন্দ্র ঢাকায় ফিরিয়ে আনার আন্দোলনে গঠিত কমিটির এই নেতা। সরকারের পক্ষ থেকে আমরা মনে করি যতটুকু কূটনৈতিক তৎপরতা চালানো দরকার ছিল সেটি আমরা প্রত্যক্ষ করিনি। আমাদের মর্যাদার কথা চিন্তা করে এই বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করবেন। সিলেট থেকে ভ্রমণ, পারিবারিক ভ্রমণ এবং স্থায়ী বসবাসের জন্য ভিসা প্রত্যাশীদের সংখ্যা মাসে প্রায় 1000-এর মতো। স্থায়ী ভিসা ফি 1,15,000 এবং ভ্রমণ ভিসা ফি 10,000 টাকা। এছাড়া দিল্লিতে ভিসা প্রক্রিয়ার জন্য অতিরিক্ত 7,000 টাকা দিতে হচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। যারা ব্লগারদের হত্যা করছে তাদের রাজনীতির সঙ্গে ধর্মের ও মানুষের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তাদের কঠোরভাবে দমন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই বলেও জানান মন্ত্রী। সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাগাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন। পাকিস্তানি কায়দায় এই আক্রমণটা একটা অমানবিক আক্রমণ। এদের সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নাই, মানুষের সম্পর্ক নাই। এদের কঠোরভাবে দমন করা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের হাতে নেই। সেই জন্য আমি বলবো যে সরকারের শক্ত অবস্থানকে সহযোগিতা করার জন্য 16 কোটি মানুষ এই ব্লগার হত্যাকারীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেবে। দেশের রাজনীতিকে অশান্ত করতেই ধর্মের নামে একের পর এক ব্লগারকে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে মাদারীপুরের নতুন শহরে জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী। বাংলাদেশে ব্লগারদের হত্যার নামে একটা পরিস্থিতি তারা সৃষ্টি করার চেষ্টা করছে। এই ব্লগারদের হত্যা যে শুধু কোনো আদর্শের ভিত্তিতে, এটা আমি মনে করি না। যারা এই আদর্শের কথা বলেন তারা কি দিয়ে প্রমাণ করবেন যে এই খুন করা, মানুষ খুন করা জায়েজ? যারা এগুলো করছে তারা অবশ্যই ধর্ম অনুসারী নয়, বরং বিপদগামী হয়ে তারা এগুলো করছে এবং বাংলাদেশের রাজনীতিকে অশান্ত করার জন্য এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। বরগুনায় শিশু রবিউল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে উদীচী শিল্পগোষ্ঠী। সকালে বরগুনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রবিউলের স্বজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় দেশে আশঙ্কাজনক হারে শিশু হত্যা বেড়ে যাওয়ার পেছনে সামাজিক অবক্ষয়কে দায়ী করেন বক্তারা। শেরপুরে অপহরণের 7 দিন পর স্কুল ছাত্র আরাফাত ইসলাম রাহাতের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রাহাতের খালু সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নালিতাবাড়ি উপজেলার মধুটিলা ইকো পার্কের পাশে মাজার পাহাড় নামক স্থান থেকে রাহাতের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সকালে এই মামলার প্রধান আসামি আসলামকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী রাহাতের লাশ উদ্ধার করে পুলিশ। গত 2 আগস্ট শেরপুর শহর থেকে মোবাইল ফোনে গেম লোড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে রাহাতকে অপহরণ করে তার খালু লতিফ সহ 5 জন।
পরে মোবাইলে রাহাতের পরিবারের কাছে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ ঘটনায় শেরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে রাহাতের পরিবার। নোয়াখালীতে মিলন সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে সোনাইমুড়ি উপজেলার দেউটি গ্রামে ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ির পাশের একটি বিলে মাছ ধরতে গেলে তার উপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় মিলনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। আমরা কিছু কিছু যেসব নাম পেয়েছি তাদেরকে ধরার জন্য আমরা তৎপর আছি এবং ওই এলাকায় আমাদের পুলিশি টহল আছে এবং একটা পার্টি সার্বক্ষণিকভাবে আছে ওইখানে। এখন এলাকা মোটামুটি শান্ত আছে। এখনো পরিবারের পক্ষ থেকে হয়নি, যেহেতু লাশ নিয়ে তারা দাপন শেষে হয়তো বা অভিযোগ দেবে, অভিযোগ দিলে আমরা মামলা রুজু করে নেব। বগুড়ায় স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা দিতে নেয়া পল্লী জনপদ বাস্তবায়নের আগেই দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। বিক্রেতাকে কম টাকা পরিশোধ করে দলিলে জমির দাম বেশি দেখিয়ে লোপাট করা হচ্ছে সরকারি অর্থ। সাব রেজিস্ট্রার কার্যালয়ে নিবন্ধিত দলিলে অভিযোগের সত্যতা মিললেও অস্বীকার করছেন কর্মকর্তারা। তবে দুর্নীতি তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন সাব রেজিস্ট্রার। মাজিদুর রহমানের তথ্য, রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্রামীণ পর্যায়ে আধুনিক আবাসন সুবিধা দিতে গত বছরের 19 আগস্ট দেশের 7টি বিভাগে পল্লী জনপদ নামে একটি প্রকল্প অনুমোদন দেয় একনিক। এ প্রকল্পের আওতায় নির্ধারিত মূল্যের 30% অগ্রিম এবং অবশিষ্ট মূল্য পরবর্তী 15 বছরে কিস্তিতে পরিশোধের শর্তে প্রতিটি ফ্ল্যাটের মালিকানা পাবেন ক্রেতারা। রাজশাহী বিভাগে এই আবাসন প্রকল্পের স্থান নির্ধারণ করা হয় বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামালপুর মৌজায়, আর প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় পল্লী উন্নয়ন একাডেমিকে। কিন্তু বাস্তবায়নের আগেই জমি ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। এমনকি সাব রেজিস্ট্রার কার্যালয়ে নিবন্ধিত দলিলেও অভিযোগের সত্যতা মিলেছে। স্থানীয়দের অভিযোগ, গত 30 জুন পর্যন্ত প্রতি শতক জমি কিনতে সরকারকে ব্যয় দেখানো হয়েছে 1,20,000 টাকা, অথচ জমির মালিকদের 55 থেকে 90,000 টাকা নিতে বাধ্য করা হয়েছে। আরডি এর কাছে আমরা ভাই মিলে 3 বিঘা জমি বিক্রি করছি 55,000 টাকা শতক হিসাবে। আমরা জমি বিক্রি করছি প্রথম অবস্থায় 1 লক্ষ টাকা, দ্বিতীয় 80 এবং তৃতীয় 70 ও 60। 12 শতক জমি আমি 75 করে একাডেমির কাছে বিক্রি করছি। আমার বাবা জমি বেচছে, আমার বড় ভাই বেচছে, আমার ছোট ভাই বেচছে। অনেকের 50 পাশে আর বড় বাবা পাশে 60 করে। ওই একাডেমির সাহেবরা বললো যে 8 লাখ টাকা না দিলে সাব রেজিস্ট্রি করছে যে আপনি যাওয়ার পারবেন না। তবে অভিযোগ অস্বীকার করে মধ্যস্বত্বভোগীদের দায়ী করলেন প্রকল্প পরিচালক। যারা আমাদেরকে হেল্প করতেছে তারা কিন্তু ওদেরকে ম্যানেজ করছে বিভিন্ন জনাকে। আমরা সরাসরি জমি কিনে ফেলাইছি। 1,20,000 টাকা করে আমি দিয়েছি, সেই টাকা ওরা পেয়েছে এবং আমাকে জমিটা দিয়ে দিয়েছে। এদিকে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানালেন ভূমির এক কর্মকর্তা। সমস্ত দলিল 97,000 টাকার উপরে রেটে রেজিস্ট্রি করা আছে পার শতাংশ। আমি শিওর প্রতিনিধি দল আসতেছে, সেই প্রতিনিধি দলের ইনকোয়ারি হবে। এটা এই মুহূর্তে এইসব কাগজপত্র আমি আপনাকে খুব সেনসিটিভ ভাবে কোনো কিছু দিতে পারবো না। বগুড়ার পল্লী জনপদ বাস্তবায়নে মোট বরাদ্দ দেয়া হয়েছে 51 কোটি টাকা। এর মধ্যে 3.75 একর জমি ক্রয়ে ব্যয় দেখানো হয়েছে 4,65,00,000 টাকা। সময় সংবাদ, বগুড়া। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার আগের তুলনায় আরও বেশি উদ্যোগী হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে ফরিদপুরে অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। 16 কোটি লোকের পানির ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা এই মন্ত্রণালয় করে। গ্রামীণ উন্নয়নে যত কাজ আছে সব কিন্তু এই মন্ত্রণালয় করে। শহর উন্নয়নেরও সব কাজ এই মন্ত্রণালয় করে। আমি জাতিসংঘ চাকরি নেওয়া সাধারণ বিদেশে 30-40টা দেশে তাদের সরকার নেয়। পল্লী উন্নয়নের ব্যাপারে উন্নয়ন সহযোগিতা চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করে। 13 দিন বিচ্ছিন্ন থাকার পর আজ থেকে চালু হয়েছে বান্দরবান রুমা থানচি সড়ক। তবে এই সড়কটিতে ভারী যানবাহনের চলাচল এখনো বন্ধ রয়েছে। রাস্তাটির ভেঙে যাওয়া অংশ প্রাথমিকভাবে মেরামত করে হালকা যানবাহন চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হয়। আগামী 1 সপ্তাহের মধ্যে রাস্তাটি মেরামতের কাজ শেষ হবে বলে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়েছে।
গত ২৬ জুলাই ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবান রুমা থানচি সড়কের ১০ মাইল এলাকায় প্রায় ৩০০ মিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়লে সড়কটি বন্ধ ঘোষণা করা হয়। যশোর ও বগুড়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। মেলা উপলক্ষে সকালে যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়। পরে বৃক্ষ মেলার উদ্বোধন করেন যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বগুড়ায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় অংশ নিয়েছে প্রায় ৩০টি স্টল। সকালে টিটু মিলনায়তনে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমানকে সাতক্ষীরাবাসী জমকালোভাবে স্বাগত জানালো। নিজ এলাকায় ফিরলে ঘরের ছেলেকে দেখার জন্য ভিড় করেন ভক্তরা। আর এলাকাবাসীর ভালোবাসা পেয়ে মুস্তাফিজ আগামীতে আরো ভালো খেলার প্রতিশ্রুতি দেন। এর আগেও সাতক্ষীরায় বেশ কয়েকবার এসেছিলেন মুস্তাফিজ, কিন্তু এমন সংবর্ধনা পাননি। এবার ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। লাল সবুজের প্রতিনিধি হয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। শুধু তাই নয়, বিদেশেও মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ছিল গণমাধ্যমগুলো। এতে ঘরের ছেলের এমন কৃতিত্বের গর্বের শেষ নেই সাতক্ষীরাবাসীর। তাই এদিন জাতীয় দলের ছুটির ফাঁকে মুস্তাফিজ নিজ জেলায় গেলে তাকে বরণ করে নেয় হাজারো মানুষ। এ সময় সাতক্ষীরার জেলা প্রশাসক সহ উপস্থিত ছিলেন তার গ্রামের সাধারণ মানুষও। আর নিজের এলাকার মানুষের থেকে এমন সংবর্ধনা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন টাইগার বিস্ময় বোলার মুস্তাফিজ। যতদিন লাল সবুজের জার্সি গায়ে খেলবেন ততদিন নিজের সেরাটা খেলতে চান তিনি। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে টানা বৃষ্টিতে নোয়াখালীতে আমনের বীজতলা সহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে পচে গেছে রোপণযোগ্য আমনের চারা। এছাড়া আর্থিক ক্ষতি সহ লক্ষ্যমাত্রা অনুযায়ী আমনের আবাদ নিয়ে শঙ্কিত কৃষকরা। অবশ্য কৃষি বিভাগ বলছে আমন আবাদের এখনো যথেষ্ট সময় রয়েছে এবং কৃষককে সরকারি উদ্যোগে বীজ সরবরাহ করা হবে। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলা সনের আষাঢ়ের শুরুতেই আমনের বীজতলা করা হলেও অনাবৃষ্টির কারণে একটু দেরিতেই বীজতলা তৈরি করে নোয়াখালীর কৃষকেরা। তবে টানা পরিচর্যায় অল্প দিনের মধ্যেই বীজতলায় সবুজ পাতা গজিয়ে আবাদের উপযোগী হয়ে ওঠে চারাগুলো। কিন্তু আকস্মিক ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে তলিয়ে যায় বীজতলা। একই সঙ্গে পচে যায় রোপণযোগ্য আমনের চারা। এতে আর্থিক ক্ষতি সহ লক্ষ্যমাত্রা অনুযায়ী আমনের আবাদ নিয়ে চরম হতাশ কৃষকেরা। সার গেছে, বীজ গেছে, তারপরে কিনা এখন জলে বা এবং ঢলে সব কিছু ডুবে চলে গেছে পৌঁছি। আমরা এখানে হাসাগর জমি চাষ করছি, আমাদের ধান টান সব মূল্য নষ্ট হয়ে গেছে। প্রায় 15 দিন বৃষ্টি ছিল, পানিতে 8 মণ ধানের জ্বালা সব নষ্ট হয়ে গেছে। আমাদের 3 মণ ধানের জ্বালা এবং নষ্ট হয়ে গেছে। এগুলো আমাদের একটা জ্বালাও নাই এবং কি আমাদের ভাই বোন নিয়ে কিভাবে চলবো। অবশ্য কৃষি বিভাগ বলছে আমনের আবাদের এখনো যথেষ্ট সময় রয়েছে। প্রয়োজনে কৃষকদেরকে সরকারি উদ্যোগে উন্নত জাতের বীজ সরবরাহ করা হবে। কৃষকের ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আমরা কোনো উপজেলায় উপজেলা পরিষদের অর্থায়নে নাবি জাতের BR-23 বীজ বিতরণের কর্মসূচি নিয়েছে। জেলায় চলতি মৌসুমের ৮,৪৩০ হেক্টরের মধ্যে ৫,৫০০ হেক্টর জমির বীজতলার চারা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। সময় সংবাদ, নোয়াখালী। বাংলা সময়ের এই পর্যায়ের শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। উপর্যুপরি আঘাত করে অন্য ব্লগারদের মতোই হত্যা করা হয় নিলয়কে, জানালেন চিকিৎসকরা। অজ্ঞাতনামার 4 জনকে আসামি করে মামলা, দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন। কম্প্রেসর থেকে গ্যাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে খুলনার শিশু রাকিবকে। শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ। মহাসড়কে 3 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে আজও বিক্ষোভ। ফেনীতে সংঘর্ষ, বিভিন্ন স্থানে ত্রুটিপূর্ণ গাড়ি ও চালকদের বিরুদ্ধে অভিযান। সারা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন। শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মন্তব্য শিক্ষামন্ত্রী। এবং নয়াদিল্লিতে বাংলাদেশিদের ব্রিটিশ ভিসা দেওয়ার নিয়ম চালুর পর থেকে শুরু হয়েছে হয়রানি। ভিসা বাতিলের ঘটনা ঘটছে অহরহ, সরকারের হস্তক্ষেপ কামনা।
দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।